নমস্কার, গল্পকথাকৃতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আরও একবার এই উপন্যাসের অন্য একটি পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আশা করি এই উপন্যাসটি আপনাদের ভালো লাগছে। যারা নতুন এসেছেন, যারা নতুন এই চ্যানেলে এসেছেন, এই উপন্যাসটি শুনতে শুরু করেছেন, যদি ভালো লেগে থাকে আমার গল্প পাঠ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কেমন লাগলো এই পর্বটি কমেন্টে জানাতে ভুলবেন না। তো চলুন শুরু করি আজকের পর্ব। শুরু করছি আজকে এই উপন্যাসের পঞ্চম পর্ব। আধ ঘন্টা পর খাওয়া দাওয়া সেরে যুগলকে নিয়ে বেরিয়ে পড়ল বিনয়। ধুতি আর শার্টের ওপর ফুলহাতা সোয়েটার পরে নিয়েছে সে। সন্ধ্যের পর আজকাল জাঁকিয়ে শীত পড়ছে, তাই একটা গরম চাদরও সঙ্গে নিল। টালিগঞ্জ থেকে বাস ধরে কালীঘাট ট্রাম ডিপোর স্টপেজে যুগলকে নিয়ে নেমে পড়ল বিনয়। রাস্তা পেরিয়ে কালী টেম্পল রোড আর সদানন্দ রোড হয়ে একটু ঘুরপথে ঈশ্বর গাঙ্গুলি স্ট্রিটে পৌঁছতে ৩-৪ মিনিটের বেশি লাগল না। মাসখানেক পেরিয়ে গেছে পাকিস্তান থেকে কলকাতায় চলে এসেছে বিনয়। এর মধ্যে নিরুদ্দেশ ঝিনুককে পাগলের মতন খোঁজাখুঁজি করতে করতে এই বিশাল মহানগরের প্রচুর রাস্তাঘাট এবং অলিগলি চিনে ফেলেছে সে। তাছাড়া কোথাও একবার গেলে সহজে সেই জায়গাটা সে ভুলে যায় না। সেদিন রাত্রিবেলা আশু দত্তকে ঘোড়ার গাড়িতে চাপিয়ে ঈশ্বর গাঙ্গুলি স্ট্রিটে পৌঁছে দিয়েছিল বিনয়। তখন ছিল গাঢ় কুয়াশা আর অন্ধকার। যদিও চারদিকে টিমটিম করে ইলেকট্রিক আলো, গ্যাসবাতি, হেরিকেন কি কেরোসিনের কুপি জ্বলছিল, তবু সব ঝাপসা ঝাপসা, বাড়িঘর ভুতুরে। এখন দিনের বেলায় পাক খেতে খেতে এগিয়ে যাওয়া ঈশ্বর গাঙ্গুলি স্ট্রিটের প্রায় শেষ মাথায় সন্তোষ নাগদের 27B বাড়িটা খুঁজে বার করতে আদৌ কোনো অসুবিধা হলো না। এমনকি হদিশ জানার জন্য রাস্তায় কোনো লোককে জিজ্ঞাসাও করতে হয়নি। সেকেলে পলেস্তেরা খসা নোনা লাগা বাড়িটার সদর দরজা বন্ধ ছিল। কড়া নাড়তেই সেদিনে সেই কিশোরীটি দরজা খুলে দিল। সন্তোষ নাগের মেয়ে। বিনয়কে সে চিনতে পেরেছে। তার মুখটা আলো হয়ে উঠল। বলল, আপনি কদিন আগে জেঠু আর ঠাকুমাকে নিয়ে এসেছিলেন না? হাসি মুখে বিনয় বলল, হ্যাঁ। স্যার কি বাড়িতে আছেন? আছেন তো, আসুন না। মেয়েটির সঙ্গে ভেতরে ঢুকতে ঢুকতে বিনয় জিজ্ঞেস করল, কি নাম তোমার? সবিতা। কোন ক্লাসে পড়ো? 8-এ, মহারানী গার্লস হাই স্কুলে। আজ তো বৃহস্পতিবার, স্কুল যাওনি? না, আজ আমাদের স্কুলের ফাউন্ডেশন ডে, তাই ছুটি। সবিতা মেয়েটা বেশ সৎপ্রতিভ, লেশমাত্র জড়তা নেই। বিনয়ের খুব ভালো লাগলো তাকে। বাড়ির বাইরেটা যেমনই হোক, ভিতরটা কিন্তু বেশ পরিষ্কার। সদর দরজার গা থেকেই বাঁধানো উঠোন, দু এক জায়গায় সিমেন্ট সামান্য উঠে গেলেও তকতক করছে। সেটার একপাশে কলতলা এবং জোড়া পায়খানা, একতলায় খানতিনেক ঘর এবং একফালি রান্নাঘর চোখে পড়ল বিনয়ের। রান্নাঘরের পাশ দিয়ে দোতলায় ওঠার সিঁড়ি, দোতলাটাও নিচের তলারই মতো। সারি সারি শোবার ঘর, রান্নাঘর ইত্যাদি। বাড়তির মধ্যে ওপরের ঘরগুলোর সামনে ঢালাই লোহার রেলিং দেওয়া চওড়া বারান্দা, নিচে জানেই। বাড়িটা প্রায় নিঝুম। পায়ের শব্দে একজন মাঝবয়সী মহিলা আর একজন বৃদ্ধা দোতলার কোনো এক ঘর থেকে বেরিয়ে বারান্দার রেলিংয়ের কাছে এসে দাঁড়ালো। কৌতূহলী চোখে বিনয়দের দেখতে লাগলো। একতলা রান্নাঘরে সন্তোষীর স্ত্রী খুব সম্ভব বাসন কুসন গুছিয়ে রাখছিলেন। মহিলাকে আগের দিনই দেখে গেছে বিনয়, তাই চিনতে পারল। উঠোন থেকে ডাকাডাকি শুরু করে দিয়েছে সবিতা। মা, ও মা, জেঠু, দেখো কারা এসেছেন। ঘোমটা সিঁথি পর্যন্ত টেনে আঁচলে মুখ মুছতে মুছতে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন সন্তোষ নাগের স্ত্রী। কোণের দিকের একটা ঘর থেকে ততক্ষণে বাইরে এসে দাঁড়িয়েছেন আশু দত্ত। প্রাক্তন ছাত্রটিকে দেখে খুব খুশি, বললেন, আয় আয়। যে ঘর থেকে বেরিয়েছিলেন সেখানেই বিনয়দের নিয়ে গেলেন। সবিতাও সঙ্গে সঙ্গে এসেছিল, সে দরজার কাছেই দাঁড়িয়ে রইল। ঘরের একধারের দেওয়াল ঘেঁষে বড় তক্তপোষ বিছানা পাতা, আর একদিকের দেওয়ালে কাঠের তাক বসিয়ে আয়না, চিরুনি ইত্যাদি রাখার ব্যবস্থা। 3-4টে বেতের চেয়ারও রয়েছে, একটা টেবিলও আছে। আশু দত্ত খাটের ধারে বসতে বসতে বিনয়দের বললেন, বস। তাকে প্রণাম করে একটা চেয়ারে বসল বিনয়। যথারীতি যুগল মেঝেতেই বসেছে। অনুযোগের সুরে আশু দত্ত এবার বিনয়কে বললেন,
সেদিন রাত্রিরে আমাদের এখানে দিয়ে সেই যে চলে গেলি, আর কোনো খবর নেই। ভাবলাম বুঝি ভুলেই গেছিস। রামরতনের স্ত্রী আর মেয়েরা হুবহু এইভাবেই তাদের যাবতীয় অভিমান জানিয়েছিল। মাঝখানে বিনয়ের জীবনে যা যা ঘটে গেছে সেই সব জোড়া লাগালে একখানা মহাভারত হয়ে যায়। সবিস্তার তা শুনিয়ে বৃদ্ধ মাস্টারমশাইটিকে ভারাক্রান্ত করতে বিনয়ের ইচ্ছা হলো না। বিনয় শুধু জানালো আশু দত্তকে সে কি ভুলতে পারে। নানা সমস্যায় এমনিই জড়িয়ে পড়েছিল যে এসে খোঁজ নিতে পারেনি। জিজ্ঞেস করল, ঠাকুমা কেমন আছেন? ঠাকুমা অর্থাৎ আশু দত্তর মা। তিনি বললেন, ওই একই রকম, পাশের ঘরে শুয়ে আছে। কিভাবে যে বেঁচে রয়েছে, যে কোনো দিন প্রাণটা বেরিয়ে যাবে। বিনয়েরও তাই ধারণা। জড়পিণ্ডের মতন যে বৃদ্ধাটিকে সেদিন শিয়ালদায় দেখেছে, তার আয়ু যে ফুরিয়ে এসেছে সে ব্যাপারে সে নিশ্চিত। বলল, সন্তোষবাবু আর তার অন্য ছেলে মেয়েদের তো দেখছি না। সন্তোষের অফিস আছে না, কখন বেরিয়ে গেছে। তিনি আরও জানালেন, সন্তোষের আর দুটি ছেলে মেয়ে সবিতাদের স্কুলে পড়ে না, তাদের অন্য স্কুল। খেয়ে দিয়ে 10টায় তারা চলে গেছে। তারপর বিনয় বলল, এই কদিন কি বাড়িতেই ছিলেন স্যার? পায়রার খোপের মতন এই ঘরের ভেতর কতক্ষণ হাত পা গুটিয়ে বসে থাকা যায়? তাছাড়া। প্রশ্ন না করে উৎসুক চোখে তাকিয়ে থাকে বিনয়। আশু দত্ত পুরনো ছাত্রটিকে লক্ষ্য করছিলেন। বললেন, তুই তো জানিস, মাত্র 1000 টাকা ছাড়া পাকিস্তান থেকে এপারে কিছুই নিয়ে আসতে পারিনি। রোজগারপত্রের কিছু একটা চেষ্টা তো করতে হবে। এই তো সবে দেশ থেকে এলেন, এর মধ্যেই কাজকর্মের খোঁজে বেরিয়ে পড়েছিলেন? মাস্তুতো ভাই সন্তোষ মাঝারি ধরনের একটা চাকরি করে বিনয়। কত আর মাইনে, এদিকে স্বামী স্ত্রী ছাড়া 3 ছেলে মেয়ে। রেশনে চাল গম চিনির দাম তো লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দিনকে দিন বাজার আগুন হয়ে উঠছে। মাছ মাংস আনাজপাতিতে হাত ঠেকানো যায় না। খরচের কি অন্ত আছে? বাড়ি ভাড়া, খাওয়ার খরচ, ছেলে মেয়েদের পড়ার খরচ, ট্রাম ভাড়া, বাস ভাড়া, তার ওপর সবিতা 13 পেরিয়ে 14 পা দিয়েছে। বড় জোর আর 3-4 বছর, তারপর তো মেয়েটাকে বিয়ে দিতে হবে। ঈশ্বর গাঙ্গুলি স্ট্রিটের এই বাড়িটায় যুদ্ধ লাগার অনেক আগে থেকেই আছে সন্তোষরা। পুরো একতলাটা নিয়ে দোতলায় থাকে বাড়িওয়ালারা। তারা মানুষ ভালোই। যে ভাড়ায় সন্তোষরা ঢুকেছিল এখনও মাসে মাসে তাই দিয়ে যাচ্ছে। বাড়িওয়ালা ভাড়া বাড়ানোর কথা মুখ ফুটে আজ পর্যন্ত বলেনি, এইটুকুই যা বাঁচোয়া। তবে 2 বছর আগেও এই রাস্তার বেশিরভাগ বাড়িতে অনেক ঘর ফাঁকা পড়ে থাকত। পূর্ব পাকিস্তান থেকে সীমান্তের এপারে মানুষের ঢল নামার পর কোনো বাড়ি আর খালি নেই। মৌকা বুঝে বাড়িওয়ালারা ভাড়ার মাত্রা 2-3 করে দিয়েছে। সন্তোষদের বাড়িওয়ালা কতদিন নির্লোভ মহাপুরুষ হয়ে থাকবে ঠিক নেই। আশু দত্ত বলতে লাগলেন, এই অবস্থায় আমরা এসে পড়েছি। সন্তোষরা আমাদের শেল্টার দিয়েছে ঠিকই, কিন্তু এটা তো বেশি দিন চলতে পারে না। ওদের কথাও তো ভাবতে হবে। শুনতে শুনতে রামরতনের স্ত্রী বাসন্তী, ছায়া আর মায়ার কথা চোখের সামনে ভেসে উঠছিল বিনয়ের। হুবহু একই চিত্র, একই পরিস্থিতি। আশু দত্ত থামেননি ওদিকে। বুঝলি বিনু, একদিন কালীঘাট আর চেতলার অনেকগুলো স্কুলে ঘুরলাম। হেডমাস্টার মশাইয়ের সঙ্গে দেখা করলাম। বললাম যে রাজদিয়া হাই স্কুলে 40 বছর পড়ানোর একটা এক্সপিরিয়েন্স আছে। শয়ে শয়ে ছাত্র আমার হাত দিয়ে বেরিয়েছে। আমি একজন ফার্স্ট ক্লাস পাওয়া MA অপরদক শূন্য হয়ে ইন্ডিয়া এসেছি। যদি আমাকে একটা কাজ দেওয়া যায় বেঁচে যাব। সব শুনে হেডমাস্টার মশাইরা অনেক সহানুভূতির কথা বললেন, চা খাওয়ালেন, সেই সঙ্গে জানালেন আপাতত কোনো ভ্যাকেন্সি নেই। তাছাড়া আমার বয়সটাও তো অনেক, নতুন চাকরি পাওয়ার পক্ষে সেটাও একটা বড় বাধা। তবু স্কুলের গভর্নিং বডিকে ওনারা বলবেন স্পেশাল কেস হিসেবে যদি কিছু করা যায়।
তাই মাঝে মাঝে গিয়ে খোঁজ নিতে বলেছেন। আসার কোনো লক্ষণ দেখি না বিনু, তবে সন্তোষ আমার জন্য কয়েকটা প্রাইভেট টিউশনের খোঁজ করছে। বাড়ি বাড়ি ঘুরে ছাত্র পড়িয়ে কোনোদিন তো টাকা পয়সা নিইনি। কে জানি শেষ পর্যন্ত তাই হয়তো নিতে হবে। এতক্ষণ একটা কথাও বলেনি যুগল। মেঝেতে বিনয়ের কাছাকাছি নীরবে বসেছিল। এবার আঙুল দিয়ে বিনয়ের পায়ে আলতো একটা ঠেলা দিল। বিনয় তার দিকে তাকাতেই সামান্য মাথা ঝাঁকিয়ে চোখের একটা ইঙ্গিত করল। যুগলের সংকেতটা বিনয় বুঝে নেয়। সঙ্গে সঙ্গে ভীষণ ব্যস্ত হয়ে ওঠে। স্যার, যুগল আপনাকে কিছু বলতে চায়। পুরনো ছাত্রর সঙ্গে নানা কথাবার্তায় আশু দত্ত এতটাই মগ্ন ছিলেন যে যুগলের দিকে নজর ছিল না। এবার তার সম্বন্ধে মনোযোগী হলেন। তুই আগরপাড়ায় থাকিস, তাই না? সেদিন শিয়ালদার প্রচণ্ড ভিড়ে তুমুল হট্টগোলে আগরপাড়ার কথাটা একবারই মাত্র বলেছিল বিনয়। সেটা ভুলে যাননি আশু দত্ত। যুগল বেশ অবাক হলো। বলল, ঠিক আগরপাড়া নয়, স্টেশনের লাইমা পূবে 2 মাইল হাঁটলে মুকুন্দপুর। আমি হেইহানে থাহি মাস্টার মশাই। সেদিনও তো তোকে বিনুর সঙ্গে দেখেছি, আজও তার সঙ্গে এসেছিস। তুই কি রোজই এত দূর থেকে বিনুর কাছে আসিস নাকি? রোজ নয়, ফি বৃহস্পতিবার কী কারণে তাকে কলকাতায় আসতে হয় এবং তারপর কোথায় বিনয়ের সঙ্গে দেখা করে সব জানিয়ে দিল যুগল খুব সংক্ষেপে। আশু দত্ত বললেন, কি বলতে এসেছিস এবার শোনা যাক। ছোটবাবু, হ্যাঁ আপনিই কন, আমি কি মাস্টারমশাই লাখান পণ্ডিত মানুষেরে গুসাইয়া হগল কইতে পারি? বিনয় একটু হাসল। তারপর দেশভাগের পর যুগল পশ্চিমবাংলায় এসে কিভাবে বন জঙ্গল সাফ করে মুকুন্দপুরে জবরদখল কলোনি বসিয়েছে তার অনুপুঙ্খ বিবরণ দিতে থাকে। কাজটা মসৃণভাবে হয়নি। যে জমিতে তারা উপনিবেশ গড়ে তুলেছে তার মালিক ওদের উৎখাত করার জন্য দিন নেই রাত নেই যখন তখন হানাদার পাঠাচ্ছে। যুগল এবং তার সহযোদ্ধাদের সঙ্গে এই সশস্ত্র বাহিনীর প্রায়ই লড়াই বাঁধে। যুগলদের অদম্য জেদ, একবার তারা পাকিস্তানে ভিটেমাটি খুইয়ে এসেছে। মুকুন্দপুরের নতুন বাসস্থানের দখল কিছুতেই ছাড়বে না। এর জন্য দরকার হলে আমরণ লড়াই চালিয়ে যাবে। বিনয় আরও জানায়, মানুষের বাসভূমি তো শুধু কয়েকটা ঘরবাড়ির সমষ্টি নয়, তার জন্য আরও অনেক কিছু দরকার। স্কুল, হাসপাতাল, শিক্ষিত মানুষ। যুগলের স্বপ্ন মুকুন্দপুরে রাজদিয়ার মতন একটা জনপদ গড়ে তোলা। শিয়ালদা স্টেশন, রিফিউজি ক্যাম্প ইত্যাদি নানা জায়গা থেকে খুঁজে খুঁজে রাজদিয়া অঞ্চলের প্রচুর মানুষজন নিয়ে সেখানে জড়ো করেছে সে। এখন দরকার একটা স্কুলের। কিছুদিন ধরেই যুগল এমন একজন নিঃস্বার্থ মাস্টারমশাইয়ের সন্ধান করে বেড়াচ্ছিল যিনি মুকুন্দপুরে স্কুল বসাবেন, ছিন্নমূল মানুষদের কলোনিতে ছড়িয়ে দেবেন শিক্ষার দিব্য বিভা। আশু দত্তকে দেখার পর থেকেই যুগলের মনে হয়েছে এতদিনে তার ইচ্ছা পূরণ হতেও পারে। শুনতে শুনতে আশু দত্তর 2 চোখ বিস্ফারিত হয়ে গিয়েছিল। হেমনাথের বাড়ির এক কামলা, অক্ষয় পরিচয়হীন, দেশে থাকতে যে ধান বুনত, সর্ষে কলাই রুইত, পাট জাগ দিত, খাল বিল নদীতে মাছ ধরে বেড়াতো, সে যে এমন বড় আকারে ভাবতে পারে, পূর্ব বাংলার এক স্বপ্নবৎ জনপদকে পশ্চিম বাংলার এক প্রান্তে নতুন করে গড়ে তুলতে চায়, সব শোনার পরেও যেন অবিশ্বাস্য মনে হয় আশু দত্তর। ব্যগ্র সুরে বললেন, তোদের কলোনিতে একদিন আমাকে নিয়ে যাবি যুগল? অন্যদিন না, আইজি আপনারে লইয়া যাইতে চাই। ছোটবাবু তো আমার লগে যাইব, না কইরেন না মাস্টারমশাই। সামান্য দ্বিধান্বিত হয়ে পড়েন আশু দত্ত। সন্তোষ তাদের আশ্রয়দাতা, তাকে না জানিয়ে হুট করে যুগলদের সঙ্গে বেরিয়ে পড়াটা কি ঠিক হবে? কিন্তু যুগল বলতে থাকে, মুকুন্দপুরে গেলে আপনার বড় ভালো লাগব। দেশের মেলা মানুষের লগে দেখা হইব। আপনার কথা বেবাকরে কইছি, এরা নিজে চোখে আপনারা দেখলে কি যে আনন্দ পাইব, মুখে কইয়া কতটুকু আর বুঝাইতে পারুম। কিন্তু মুকুন্দপুর তো অনেক দূরের পথ। কত দূর আর? আধা ঘন্টার ভিতরে বাইর হইলে এই সন্ধ্যার পরপর ছোটবাবুর লগে ফিরে আইতে পারিবেন।
যদি সাহস দেন একখান কথা কই। হ্যাঁ ঠিক আছে, বল। ছোটবাবুরে কইতে আসিলাম, এইখানে স্কুলে স্কুলে ঘুরতে আসেন, কিন্তু কাম পাইবেন কিনা ঠিক নাই। এর থেকে আমাকে মুকুন্দপুরে গিয়া স্কুল বহান। আমরা তো জানি আপনি কত বড় বিদ্বান, দেশের মানুষ আপনারে কত সম্মান করে। আপনি মুকুন্দপুরে গেলে আমাকে পোলাপানগুলান মানুষ হইব। আপনারে আমরা মাথায় কইরা রাখুম। দেশভাগের পর সামান্য কটা বছরে কত কিছুই না ঘটে গেল। না, রাজদিয়ায় কেউ তাকে হত্যা করতে চায়নি, কিন্তু সমস্ত পরিবেশ রাতারাতি বিষবাষ্পে ভরে গেছে। যে স্কুল তিনি নিজের হাতে সৃষ্টি করেছেন, 40টা বছর যা ছিল তার একমাত্র ধ্যান জ্ঞান, তার জীবনের অবিচ্ছেদ্য অংশ, সেখান থেকে তাকে তাড়ানো হলো। রাজদিয়ায় তার মর্যাদা ভুলুণ্ঠিত। চারপাশের মানুষজনের চোখে অবিশ্বাস, ঘৃণা, সন্দেহ। ওখানের বাস করা আর সম্ভব হচ্ছিল না। যুগলের কথাগুলো শুনতে শুনতে আশু দত্তর সমস্ত শরীরে খাড়া ঝিলিকের মতন কিছু খেলে যায়। বিচিত্র এক বিদ্যুৎ তরঙ্গ। 40-45 বছর আগে সব প্রলোভন হেলায় ছুঁড়ে ফেলে হেমনাথ আর মোতাহার হোসেন চৌধুরীর সঙ্গে হাত মিলিয়ে একদিন রাজদিয়া হাই স্কুলের পত্তন করেছিলেন। সেই বিপুল উদ্দীপনা যেন নতুন করে ফিরিয়ে দিয়েছে যুগল। তার নিষ্প্রভ ঘোলাটে চোখে আশ্চর্য দ্যুতি ফুটে ওঠে। ব্যগ্রস্বরে বললেন, যুগল, আমি যাব তোদের সঙ্গে। সবিতা, তোর মাকে একবার ডেকে নিয়ে আয় তো। একটু পর মাকে সঙ্গে করে ফিরে এলো সবিতা। আশু দত্ত বললেন, আমি এই বিনুদের সঙ্গে একটু বেরোবো। ফিরতে ফিরতে মনে হয় রাত হয়ে যাবে। সন্তোষ অফিস থেকে এলে বলো আমার জন্য যেন চিন্তা না করে। তোমাদের হাঁড়িতে কি আমাদের 3 জনের মতন ভাত হবে? হবে। মনে হচ্ছে তোমাকে মুশকিলে ফেললাম। আমার ভাত তো রেঁধেছই। বিনু আর যুগল খেলে তোমার আর সবিতার জন্য তো আবার ভাত বসাতে হবে। সন্তোষের স্ত্রী কি উত্তর দিতে যাচ্ছিলেন, তার আগেই হাঁ হাঁ করে ওঠে বিনয়। আমরা এইমাত্রই খেয়ে এসেছি, আমাদের জন্য ব্যস্ত হতে হবে না আপনাকে। ঠিক বলছিস তো? হ্যাঁ স্যার, আপনার কাছে মিথ্যে বলতে পারি? মাস্টারমশাই, ছোটবাবু চাই কইছে আমাগো পেট ঠাসা, এক গড়াস ভাত খাওয়ানোর লাখান জাগা নাই। আগের মতোই নিচু গলায় সন্তোষের স্ত্রী বললেন, লজ্জার কোনো কারণ নেই। পরে 2টি চাল ফুটিয়ে নিতে তার তিলমাত্র অসুবিধে হবে না। দুপুরবেলা এসে বিনয়েরা না খেয়ে চলে যাবে, এটা তার ভালো লাগছিল না। অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে শান্ত করতে হলো। মিনিট 20 মধ্যে চান খাওয়া চুকিয়ে বিনয়দের সঙ্গে বেরিয়ে পড়লেন আশু দত্ত। শিয়ালদা স্টেশনে যখনই যুগল আসে, শরণার্থীদের থিকথিকে ভিড়ে রাজদিয়া এলাকা কি ভাটির দেশের লোকজন খুঁজে বেড়ায়। কিন্তু আজ সেদিকে তার লক্ষ্য নেই। 2 নম্বর প্ল্যাটফর্মে একটা ট্রেন দাঁড়িয়েছিল, ওটা আগরপাড়া হয়ে নৈহাটির দিকে যাবে। প্ল্যাটফর্মের দিকে পা চালাতে চালাতে যুগল ব্যস্তভাবে বলল, ছোটবাবু, মাস্টারমশাই, আসেন আসেন, আমাকে ট্রেনে নহনি সাইরা দিব। এটা কি হচ্ছে? কি এর কথা কন? ট্রেনে উঠতে যাচ্ছি, সেদিকে টিকিট কাটতে হবে না? আমাগো লাখান রিফিউজিগো টিকিট লাগে না মাস্টারমশাই। বলিস কি রে? কিছুদিন আগে বিনা টিকিটে ভ্রমণের পক্ষে বিনয়কে যা যা বলেছিল যুগল, এবারও নিপুণভাবে সেই যুক্তিজাল বিস্তার করে। ভিটে মাটি দেশ সর্বস্ব গেছে, স্বেচ্ছায় তো কেউ ইন্ডিয়ায় আসেনি, আসতে বাধ্য করা হয়েছে। গরু ছাগল পোকামাকড়েরও অধম হয়ে তারা কোনো রকমে টিকে আছে। সরকারের উচিত ছিল তাদের যাবতীয় দায়িত্ব নেওয়া, কিন্তু তারা উদ্বাস্তুদের সুখ স্বাচ্ছন্দ্য দূরে থাক, পেট ভরে সম্মানের সঙ্গে খাবারও বন্দোবস্ত করেছে কি? এই অবস্থায় কিসের রেলের টিকিট? যত দিন বেঁচে আছে বিনা পয়সায় তারা ট্রেনে চড়বে। যুগলের ক্ষোভের কারণটা আশু দত্ত বুঝতে পারছিলেন। পকেট থেকে টাকা বার করে নরম গলায় বললেন, না যুগল, বেআইনি কাজ আমি করতে পারবো না। যা, 3টে টিকিট নিয়ে আয়। পহা খরচা কইরা এই হালার গভর্নমেন্টের লাই দিয়েন না মাস্টারমশাই। গেলি তুই হারামজাদা। ঘোর অনিচ্ছায় টিকিট কাউন্টারের দিকে এগিয়ে গেল যুগল। আগরপাড়া স্টেশনে যখন ওরা এসে নামে, সূর্য পশ্চিম দিকে খানিকটা ঢলে পড়েছে।
কলকাতার তুলনায় তাপাঙ্ক এখানে অনেক ডিগ্রি কম। বিকেল হয়নি, কিন্তু এর মধ্যেই উত্তুরে হাওয়া কনকনে হতে শুরু করেছে। মিহি মখমলের মতো বহু দূরের গাছপালার মাথায় কুয়াশা নামছে। ট্রেন লাইনের ওপারে গিয়ে বিনয় বলল, স্যার, মুকুন্দপুর এখান থেকে 3-3.5 মাইল হবে। যুগল অবশ্য বলে 2 মাইল। একটা রিক্সা নেব? এধারের প্রচুর দোকানপাট, অনেক লোকজনও চোখে পড়ছে। ডালপালাওয়ালা একটা বটগাছের তলায় সাইকেল রিক্সার একটা স্ট্যান্ড। রিক্সাওয়ালারা চেঁচিয়ে চেঁচিয়ে সওয়ারি ডাকছিল। আশু দত্ত বিনয়কে বললেন, 3-3.5 মাইল আর কতটুকু পথ? দেশে থাকতে লাট সাহেবদের মতন কি ঘোড়া গাড়ি চড়তাম? পায়ে হেঁটেই চকের পর চক পার হয়ে গেছি। চল, হাঁটতে হাঁটতেই যাই, জায়গাটাও ভালো করে দেখা হবে। ঠিক আছে। আগরপাড়া আধা গ্রাম আধা শহর, ছাড়া ছাড়া সব বাড়িঘর, বেশিরভাগই টালি কি টিনের চালের। মাঝে মধ্যে কিছু কিছু দালান কোঠাও চোখে পড়ে। মিনিট 10 ভেতর লোকালয়ের চৌহদ্দি ফুরিয়ে গেল। পাকা রাস্তাও শেষ। এরপর দুধারে ধানের ক্ষেত, আঁকাবাঁকা খাল, সাঁকো, মাছরাঙা। আকাশ জুড়ে কত যে রং বেরঙের পাখি, উঁচু উঁচু তালগাছ, কচ্ছিত 2-1 মানুষ, দূরে দূরে চাষিদের ছন্ন ছাড়া গ্রাম। প্রায় সব জমি থেকেই ফসল কাটা হয়ে গেছে। বাকি ক্ষেতগুলো সোনালি ধানের লাবণ্যে ভরপুর। বাতাসের ঝাপটা লেগে ধানের শীষগুলো নুয়ে নুয়ে পড়ছে, শব্দ উঠছে ঝুনঝুন ঝুনঝুন। তিনজনে কথা বলতে বলতে কখনো জমির আলের উপর দিয়ে, কখনো সরু মেঠো পথ দিয়ে এগিয়ে যাচ্ছিল। চারদিক দেখতে দেখতে আশু দত্তর খুব ভালো লাগছে। বললেন, অনেকটা আমাদের দেশের মতো। এলাকাটা যে মাস্টারমশাইয়ের পছন্দ হয়েছে সেজন্য যুগল বেজায় খুশি। বিপুল উৎসাহে সে বলতে থাকে, নানা খানে ঘুইরা এই জায়গা খান বিষয়ে বাইর করছি মাস্টারমশাই। নাইলে যাদবপুর, বাঁশধানি, গৈরায় জমিন পাইছিলাম তো, লই নাই। এই হগল জায়গাতে খালি মানুষ, মানুষের মাথা মানুষে খায়, আর ঘিঞ্জি ঘিঞ্জি গায়ে গায়ে বাড়ি, উয়াস ফালান যায় না। হঠাৎ দূর থেকে কলরোল ভেসে আসে। অনেক মানুষ একসঙ্গে হইচই করলে যেমন শোনায় অবিকল সেই রকম আওয়াজ। দাঁড়িয়ে পড়ল যুগল। কুকুরের মতন কান খাড়া করে শব্দটা শুনল। তারপর উদ্বিগ্ন মুখে বলল, মনে লয় আমাকে মুকুন্দপুরে কোনো হাঙ্গাম বাজছে। আমি লৌড়াই, আপনারা আস্তে আস্তে আহেন। জমির আলের ওপর দিয়ে সে ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগল। বিনয়েরা হতচকিত। আশু দত্ত জিজ্ঞেস করলেন, বিনু, কি হতে পারে? কি জানি, বুঝতে পারছি না স্যার। তাড়াতাড়ি চল তো। বিনয়েরা জোরে জোরে পা চালাতে থাকে। সামনের দিকে বেশ খানিকটা দূরে ধান ক্ষেতের ভেতর 10-12টা তালগাছের জটলা। অনেক উঁচুতে মাথা তুলে আকাশে পরমাশ্চর্য নকশা এঁকে দাঁড়িয়ে আছে। হিমঋতুর পড়ন্ত বেলার নরম রোদ এসে পড়েছে সেগুলোর ওপর। চোখের পলকে গাছগুলোর ওধারে উধাও হয়ে গেল যুগল। আশু দত্ত বেশ চিন্তিত। বিনয়কে বললেন, ও তো আমাদের ফেলে চলে গেল। তুই চীনে যেতে পারবি তো? এই কদিন আগেই মুকুন্দপুর ঘুরে গেছে বিনয়। আগরপাড়া স্টেশন থেকে যুগলের সঙ্গে হেঁটে এসেছিল, ফিরেও গিয়েছিল হেঁটে। এদিকে রাস্তাঘাটে কোনো ঘোর প্যাচ নেই। মাঠের মাঝখান দিয়ে সোজাসুজি হাঁটলেই যুগলদের কলোনি। সবই পরিষ্কার মনে আছে তার। বলল, হ্যাঁ পারবো স্যার। মুকুন্দপুরে পৌঁছে দেখা গেল প্রচণ্ড হট্টগোল চলছে। সমস্ত আবহাওয়ায় তুমুল উত্তেজনা। কেউ আর ঘরে নেই। কলোনির মাঝখানের বিশাল খোলা চত্বরে যুগলকে ঘিরে ধরে নানা বয়সের বউ ঝিরা চিৎকার করে কী সব বলছে। সবাই একসঙ্গে চেঁচানোয় কিছুই বোঝা যাচ্ছে না। মেয়েরা সবাই সশস্ত্র। কারোর হাতে ধারালো ছ্যান্দা, কারোর হাতে সরকি, কারোর হাতে বঁটি, কারোর হাতে কুড়োল। সেদিন এসে বিনয় যাদের দেখে গিয়েছিল তাদের এখন আর চেনা যাচ্ছে না। সবাই ক্রুদ্ধ, হিংস্র। মনে হয় কিছুক্ষণ আগে তাদের সঙ্গে কোনো শত্রুপক্ষের খণ্ডযুদ্ধ হয়ে গেছে, তার জের এখনো কাটেনি। এই ক্ষিপ্ত নারীবাহিনীর মধ্যে সবচেয়ে বেশি করে যাকে চোখে পড়ছে সে পাখি। তার মাথায় ঘুমটা নেই, আঁচল মাটিতে লুটোচ্ছে, সিঁদুর লেপটে কপালে মাখামাখি। শাড়ি এবং ব্লাউজের অনেকখানি ছিঁড়ে গেছে। 2 চোখ থেকে আগুন ঠিকরোচ্ছে, একেবারে রণরঙ্গিনী মূর্তি।
কবছর আগে রাজদিয়াতে যখন পাখিকে প্রথম দেখেছিল বিনয়, সেই দিনের সঙ্গে আজকের পাখির অনেক বদল। আগাগোড়াই যেন বদলে গেছে পাখি। এতকালের চেনা লজ্জানত জড়সড় মেয়েটির ভেতর এমন যে আগুন লুকিয়েছিল, কে ভাবতে পেরেছে? এবার অন্য মেয়েদের ওপরেও নজর এসে পড়ল বিনয়ের। তাদের অনেকেরই হাল পাখিরই মতন, ছেঁড়া ফাঁড়া শাড়ি জামা, কারোর কাঁধে, কারোর কপালে, কারোর পা পায়ে চোটের চিহ্ন। শুধু মেয়েরাই নয়, ভিড়ের ভিতর পতিতপাবন, হরিন্দ, হরনাথ কুণ্ডু, হাঁচাইপাল, নানা বয়সের জনাকয়েক পুরুষকেও দেখা গেল। তারাও কেউ অক্ষত নেই। সবার শরীরেই অল্প বিস্তর চোট আঘাত লেগেছে। হঠাৎ কে যেন বিনয় আর আশু দত্তকে দেখে চেঁচিয়ে ওঠে, আরে আরে সেল্লানি, থামা থামা, ছোটবাবু আর রাইসদের মাস্টার মশাই আইছে। লোকটা খুব সম্ভব রাজদিয়া বা তার কাছাকাছি কোনো গ্রামের বাসিন্দা ছিল। আশু দত্তকে সে চেনে। লহমায় শোরগোল থেমে যায়। প্রবল উত্তেজক পরিস্থিতির মধ্যে এসে যুগলের খুব সম্ভব বিনয়দের কথা মনে ছিল না। সে সঙ্গে সঙ্গে দৌড়ে আসে, সবাইকে ব্যতিব্যস্ত করে তোলে। তরাতরি 2 হান চেয়ার লইয়া আয়। তৎক্ষণাৎ 2টো হাতল ভাঙা নড়বড়ে চেয়ার চলে আসে। বিনয় আর আশু দত্তকে বসিয়ে যুগল কাঁচুমাচু মুখে বলে, কুলনিতে হাইন্দাই তাহলে পইরা গেলাম। দুফারে হুমুন্দির পুতরা এইখানে আইয়া মেলা জঞ্জাট কইরা গেছে। হ্যাঁ, এই হগল হুনতে হুনতে আপনাকে কথা খেয়াল ছিল না। কারা এসছিল? কিসের ঝঞ্ঝাট? যুগল বলল, হগল হই নেন, অতখানি পথ হাইটা আইসা হয়রান ভইয়া পড়ছেন। হাত পাও ধুইয়া চা মিঠাই আগে খাইয়া জিরাইয়া লন, এরপর হুনামো। না না, আগে বলো কি হয়েছে। আশু দত্ত বিনয়কে সায় দেয়। তিনি রীতিমতন হকচকিয়ে গেছেন, হয়তো একটু ভয়ও পেয়েছেন। সব শোনা না পর্যন্ত তার উদ্বেগ কাটছে না। হট্টগোল আগেই থেমে গিয়েছিল। কলোনির বৌঝিদের সেই অগ্নিমূর্তি আর নেই। কুমারী মেয়েরা ছাড়া সধবা বিধবা সবাই কপাল পর্যন্ত ঘুমটা টেনে দিয়েছে। বউগুলো ফের আগের মতোই গৃহলক্ষ্মী। ক্ষণিকের রণংদেহী ভাবটা নিমেষে অদৃশ্য হয়ে গেছে। বিনয় তবু আগে এসেছে, কিন্তু রাজদিয়া শ্রদ্ধেয় দাপুটে মাস্টার মশাইটি যে এত দূরে তাদের কলোনিতে চলে আসবেন, মুকুন্দপুরবাসীদের কাছে এ ছিল স্বপ্নেরও অতীত। যুগল শুরু করার আগেই তার পায়ে মাথা ঠেকাবার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। পা দুটো গুটিয়ে জোরহাত করে আশু দত্ত বলেন, সবার প্রণাম আমি নিলাম, কেউ পায়ে হাত দিও না, পায়ে হাত দিতে হবে না। যুগল, এবার তুই বল তো কি হয়েছে। দুফারে আমি তো কুলুনিতে আসিলাম না, আপনি গো আনতে কলকাতায় গেছিলাম। হরনাথ দাদাই আইজ আপিসে যায় নাই, জ্বর হইছে, কুলুনিতেই ছিল। আমার ঠিকা তেনি ভালা কইতে পারবো। আপনি কন? ভিড়ের একধারে দাঁড়িয়েছিল হরনাথ কুণ্ডু, তাকেই বলল যুগল। হরনাথ সবিস্তার বিবরণ দিয়ে গেল। যেখানে কলোনি বসানো হয়েছে সেখানে আগে ছিল আলিশান জঙ্গল। সাপটাপ মেরে সেই জঙ্গল সাফ করে এই জনপদ গড়ে তোলা হয়েছে। জায়গাটার জমিদার পাল চৌধুরী। ব্যাপারটা তারা সুনজরে দেখেননি। সর্বস্ব খুইয়ে সীমান্তের ওপার থেকে চিরতরে এসে যে দুঃখী দিশেহারা মানুষগুলো পরিত্যক্ত অকেজো জঙ্গল নির্মূল করে মাথা গোঁজার মতন ক্যাঁচা বাঁশের বেড়া আর টিন কি টালি দিয়ে চালাঘর বানিয়ে নিয়েছে, তা মেনে নেবার মতন মহানুভবতা তাদের অন্তত নেই। বিশ্বব্রহ্মাণ্ডে এমন কি কেউ আছে যে বিঘত পরিমাণ ভূখণ্ডের সত্ত্ব ছাড়তে চায়? কলোনি যখন পত্তন হচ্ছে তখন থেকেই হানাদার বাহিনী পাঠিয়ে মুকুন্দপুরের বাসিন্দাদের উৎখাত করার চেষ্টা করে চলেছেন পাল চৌধুরীরা। উদ্বাস্তুরাও জবরদখল ছাড়বে না, এই নিয়ে কবছর ধরে সমানের লড়াই চলছে। জমিদারের সশস্ত্র বাহিনী মাঝে মাঝেই মধ্যরাতে এসে হানা দেয়। তাদের হয়তো ধারণা সবাই যখন ঘুমে বেহুঁশ থাকে সেই সময় ঘরবাড়ি জ্বালিয়ে সমস্ত ছাড়খাড় করে দেবে। কিন্তু মুকুন্দপুরবাসীরা ভীষণ সতর্ক, পালা করে রাত জাগে। তাদের চোখ নাক কান সমস্ত ইন্দ্রিয় খুব সজাগ। অনেকটা বুনো জন্তুর মতন তারা সর্বক্ষণ বলবান প্রতিপক্ষের আক্রমণ ঠেকাবার জন্য প্রস্তুত। দূর থেকে শত্রুর গন্ধ পেলে তারা আকাশ বাতাস ফেরে ধ্বনি দিতে থাকে, কালী মাইকি যায়। এখানকার প্রতিটি ঘরই দুর্গ, প্রতিটি ঘরই অস্ত্র ভাণ্ডার। শত্রুর সঙ্গে যুঝবার জন্য মজুত করা রয়েছে ছ্যান্দা, রামদা, বল্লম, সরকি, বয়রা বাঁশের মজবুত লাঠি, শাবল ইত্যাদি। পরিচিত সেকেলে সব মারণাস্ত্র। কালীমাইকি যায় শোনার সঙ্গে সঙ্গেই পলকে জেগে ওঠে কলোনির পুরুষেরা। তারপর লাঠি, দা, সরকি নিয়ে রেড়ে করে বেরিয়ে আসে। এইভাবে বহুবার মুকুন্দপুরে নৈশযুদ্ধ হয়ে গেছে।
দুপক্ষে জখমও হয়েছে কম নয়। কিন্তু পাল চৌধুরীরা তাদের 1 ইঞ্চি জমিও উদ্বাস্তুদের দখল থেকে উদ্ধার করতে পারেননি। এতদিন আক্রমণটা হচ্ছিল রাতের দিকে, এবার কৌশলটা পাল্টে ফেলেছেন পাল চৌধুরীরা। দিনের বেলায় পুরুষেরা কলোনিতে থাকে না, যে যার কাজে বেরিয়ে যায়। রোজগারপাতি না করলে পেটের ভাত জুটবে কোত্থেকে? তাদের ফিরতে ফিরতে বিকেল হয়ে যায়, কারোর কারোর বা সন্ধে। দিনের বেলায় কলোনিতে থাকে শুধু বাচ্চা কাচ্চা, বুড়ো বুড়ি আর মেয়েরা। উদ্বাস্তুদের উপনিবেশ এই সময়টা প্রায় অরক্ষিতই। সুযোগটা কাজে লাগাতে চেয়েছিলেন পাল চৌধুরীরা। দুপুরে খাওয়া দাওয়ার পর বৌঝিরা বেশিরভাগই বিছানায় শরীর ঢেলে জিরিয়ে নিচ্ছিল। কেউ কেউ ঘুমিয়ে পড়েছিল, অনেকেই বাইরের চত্বরে পিঠময় চুল ছড়িয়ে শীতের রোদ পোহাচ্ছিল। তখনই হানাদার বাহিনী তুমুল শোরগোল তুলে কলোনিতে ঝাঁপিয়ে পড়ে। মেয়েরা প্রথমটা ভীষণ ভয় পেয়ে যায়। প্রাথমিক ভীতিটা কাটিয়ে পাখি চিৎকার করে ওঠে, কালী মাই কি জয়, লাঠি রাম দাও, কুড়াল বল্লম লইয়া আসো। চত্বরে যারা ছিল তারা তো বটেই, হইচইতে যারা ঘরে শুয়েছিল তারাও দা, কুড়াল টুড়াল নিয়ে বেরিয়ে পড়ে। পতিতপাবন হরিন্দ আর হরনাথ কুণ্ডু আজ বেরোয়নি, কলোনিতেই ছিল। তারাও অস্ত্রশস্ত্র নিয়ে দৌড়ে আসে। তবে আজকের লড়াইয়ে কলোনির যোদ্ধাদের আসল সেনাপতি পাখি। হানাদারেরা ছিল সবশুদ্ধ 7-8 জন। হয়তো ভেবেছিল কলোনির মেয়েরা কি আর করতে পারবে, তাদের দেখে আতঙ্কে সিঁটিয়ে যাবে, সেই ফাঁকে তারা লণ্ডভণ্ড কাণ্ড বাঁধিয়ে দেবে। কিন্তু হিংস্র নারী বাহিনী সংখ্যায় অনেক। খানিকক্ষণ লাঠিসোঁটা চালিয়ে অকথ্য খিস্তি করে শেষ পর্যন্ত রণে ভঙ্গ দিয়ে হানাদারেরা পালিয়ে যায়। যাবার আগে কয়েকজনকে অল্প বিস্তর জখম করেছে, তারাও পাল্টা মার খেয়েছে কম নয়। বুঝে গেছে দিনে দুপুরে কি রাত দুপুরে যখনই আসুক, হাতছাড়া জমি ফেরত পাওয়া প্রায় অসম্ভব। দুপুরবেলার মহাযুদ্ধের বিবরণ দেবার পর দক্ষিণ দিকে আঙুল বাড়িয়ে দেয় হরনাথ। ওই দেখেন, হালার পুতেরা আওয়াগো একেবারে সারে নাই, অনেকখানি ক্ষতি কইরা দিয়া গেছে। মুকুন্দপুর কলোনির ইতিহাস ভূগোল সবই বিনয়ের জানা। কোথায় কে ঘর তুলেছে, আগের দিনই সে দেখে গিয়েছিল, সমস্তই মনে আছে। চোখে পড়ল বিলের এধারে যুগলের খুড়শ্বশুর কানাই দাস আর পিশ্বশুর নবীন দাসের আধপোড়া বাড়ি দাঁড়িয়ে আছে। শুয়োরের চাওড়া ওই 2 ঘরে আগুন ধরাইয়া দিছিল, আমরা হগলে মিলা নিভাইছি। একটু চুপচাপ। তারপর যুগল হেসে আশু দত্তকে বলল, ছোটবাবু আমার কথা বেভাগ জানে, আপনিও হনলেন। দেশটিকাইয়া এইভাবে যুদ্ধ কইরা বাইসা আসি মাস্টারমশাই। আশু দত্ত অপার বিষয়ে সব শুনে যাচ্ছিলেন। দেশে থাকতেই তিনি খবর পেয়েছিলেন 7 পুরুষের ভিটেমাটি থেকে উৎখাত হয়ে এপারে এসে উদ্বাস্তুদের প্রায় সবাই রাস্তায়, স্টেশনে, প্ল্যাটফর্মে কিংবা ত্রাণ শিবিরে ধুঁকে ধুঁকে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু পলকের জন্য এটাকে ভাগ্যের মার ভেবে হাত পা গুটিয়ে ধ্বংস হয়ে যাবার জন্য তারা বসে থাকেনি। পশ্চিমবাংলার সুদূর এই ভূখণ্ডে বিপুল পরিশ্রমে প্রচণ্ড বিপদের ঝুঁকি মাথায় নিয়ে পূর্ব বাংলার আদলে একটা জনপদ গড়ে তুলেছে। পাকিস্তান থেকে ইন্ডিয়ায় পা দিয়ে একেবারে দিশেহারা হয়ে পড়েছিলেন আশু দত্ত, হতাশ, ভবিষ্যতের চিন্তায় বিপর্যস্ত। কিন্তু ঈশ্বর গাঙ্গুলি স্ট্রিটে যুগলের সঙ্গে কথা বলে মুষড়ে পড়া ভাব অনেকটাই তার কেটে গিয়েছিল। যুগল তার মধ্যে বিলীয়মান উদ্দীপনাকে উস্কে দিয়েছে। মুকুন্দপুরে এসে তিনি আপ্লুত। এখানকার মানুষজন তার একান্ত পরিচিত। চোখের সামনে অগুন্তি চেনা মুখের শাড়ি, এইসব নিরক্ষর যুদ্ধরত জেদি নারী পুরুষেরা তার কাছে যেন 1000টা উজ্জ্বল আলো জ্বেলে দিয়েছে। এদিকে যুগল ভীষণ ব্যস্ত হয়ে পড়ে। মেলা কথা হইছে, তোমরা কেউ মাস্টার মশাইয়া ছোটবাবুর লজ্ঞা হাত পা ধোনে জল আয়না দাও। পাখি, নয়া যে 2খান গামছা কিনা আনছিলাম দিয়া যা, তেনারা মুখ টুক মুছবো, এরপর চা বানাইয়া লইয়া আয়, মনে কইরা বিস্কুট আর মিঠাইও আনিস। যুগল ঠিকই করে রেখেছিল, যেভাবেই হোক আশু দত্ত এবং বিনয়কে আজ এখানে নিয়ে আসবে। তার আত্মবিশ্বাস প্রবল। সে জানে তার মুখের ওপর ওরা না বলতে পারবেন না। আগে থেকে তাই আপ্যায়নের বন্দোবস্ত করে রেখেছে। নিজেদের ব্যবহার করা জিনিস তো আশু দত্তদের মতো মানুষদের দেওয়া যায় না। তাই আগরপাড়ার বাজার থেকে কাল নতুন একজোড়া গামছা, সন্দেশ, দানাদার আর ভালো বিস্কুট কিনে এনে রেখেছিল। আগে বিনয় যখন মুকুন্দপুরে আসে, কাছের বিল থেকে বালতি করে হাত মুখ ধোবার জল এনে দিতে চেয়েছিল যুগল, কিন্তু বিনয় রাজি হয়নি। ভীষণ অস্বস্তি বোধ করেছিল। আজও প্রবল আপত্তি জানায় সে। আশু দত্ত জোরে জোরে মাথা নেড়ে জল আনতে বারণ করলেন।
কেউ জল টল এনে দেবেন আর তিনি হাত পা ধোবেন, এটা হয় না। আর তাছাড়া তিনি এমন অথর্ব হয়ে পড়েননি যে 250 হাত দূরের বিল পর্যন্ত যেতে অসুবিধে হবে। হঠাৎ বিনয়ের খেয়াল হলো হানাদারদের সঙ্গে লড়তে গিয়ে যাদের চোট লেগেছে তাদের ডাক্তার দেখানো দরকার। সে বলল, চাটা পরে হবে, যাদের জখমটা বেশি তাদের এক্ষুনি আগরপাড়ার ডাক্তারখানায় নিয়ে যাওয়া দরকার। ব্যাপারটা প্রায় তুড়ি মেরেই উড়িয়ে দিল যুগল। ছোটবাবু, এইখানে কারো শরীর ননি মাখম দিয়ে বানাইয়া না, একটু আদ্রু চোট লাগছে, 2 ফুটা রক্ত পড়ছে, এই লজ্ঞা ডাক্তারের বাড়ি দৌড়াইতে হইলে তো গেছি। দুবা গাছাইসা রস লাগিয়ে দিলে রক্ত বন্ধ হয়ে যাইব, ঘাও হইব না। লাঠির বাড়ি খাইয়া জাগো ডেনা কপাল কি পাও ফুইলা গেছে, চুনা হলদি গরম করিয়া লাগাইয়া দিলে তাগো টাটানি আর ফুলা এক রাইতেই কইমা যাইব। আপনারা তো জল আনতে দিবেন না, লন বিলে যাই। বিলের নারকেল গুঁড়ির ঘাটলায় এসে অনেকখানি ঝুঁকে টলটলে ঠান্ডা জল সারা মুখে ছিটোতে লাগলেন বিনয় আর আশু দত্ত। কুলকুচো করলেন, পায়ের চেটো থেকে হাঁটু পর্যন্ত ভালো করে ডলে ডলে ধুয়ে নিলেন। যুগল জোড়া গামছা নিয়ে কাছেই দাঁড়িয়েছিল, সেই দুটো চেয়ে নিয়ে হাত মুখ মুছে জুতো পায়ে দিয়ে দুজনে ফের চত্বরে এসে বসলেন। ভিড়টা এখনো জমাট বেঁধে আছে। বিনয় আর আশু দত্তকে পেয়ে কেউ নড়তে চাইছে না। যেভাবে পাখি গামছা দিয়ে গিয়েছিল সেই গতিতেই চা এবং মিষ্টি টিষ্টি নিয়ে এলো। তার গায়েও লাঠির বাড়ি কি সরকির খোঁচা টোঁচা লেগেছে, কিন্তু সেই সব কেউই গ্রাহ্য করছে না। তার হাতে পায়ে যেন বিজলি খেলে যাচ্ছে। সম্মানিত অতিথিদের আপ্যায়নে এতটুকু ত্রুটি হতে সে দেবে না। এত মানুষের সামনে বসে খেতে ঠিক স্বস্তি বোধ করছিলেন না আশু দত্ত আর বিনয়। শুধু চা আর একটা করে বিস্কুট তুলে নিলেন তারা। সন্দেশ আর দানাদার নেবার জন্য কাকুতি মিনতি করতে লাগলো যুগল। যদিও সে মান্য অতিথিদের মিষ্টি মুখের আয়োজন করেছে, মুকুন্দপুরবাসীরা সবাই হাত জোর করে দাঁড়িয়ে থাকে। তাদের একই স্বনির্বন্ধ অনুরোধ। আশু দত্ত এবং বিনয় হেসে হেসে জানান অবেলায় খাওয়ার অভ্যাস তাদের নেই। কিছুক্ষণ আগেই দুপুরের খাওয়া সেরে এসেছেন, পেটের ভাত এখনো হজম হয়নি, এখন খেলে শরীর খারাপ হবে, কেউ যেন কিছু মনে না করে। এর ওপর কোনো কথা নেই, সকলেই চুপ করে থাকে। পাখি আর যুগলের মুখ ম্লান হয়ে যায়, সবচেয়ে মনক্ষুণ্ণ হয়েছে তারা। একসময় ভিড়ের ভেতর থেকে আশু দত্তকে লক্ষ্য করে একের পর এক প্রশ্ন ভেসে আসতে থাকে। দেশের, বিশেষ করে রাজদিয়া এবং তার চারপাশের লোকালয়গুলোর এখনকার খবর তারা জানতে চায়। মুকুন্দপুরবাসীরা অনেক দিন আগেই পাকিস্তান ছেড়ে চলে এসেছে। এখন সেখানে কি চলছে, অবস্থা কতখানি আতঙ্কজনক, এর মধ্যে কারা কারা ভিটে মাটি ফেলে চলে গেছে, কারা কারা এখনো পড়ে আছে, ইত্যাদি নানান ব্যাপারে তাদের অনন্ত কৌতূহল। যুগল অসহিষ্ণু সুরে বলে, যেই কুলনিতে আহে দেশের কথা হননের লজ্ঞা হেরে সাইকা ধরে। পাকিস্তানের গতিক যদিন ভালো হইব, মাস্টারমশাই কিছুই লাইতেন, দেশ টাস ভুইলা যাও, অহন কামের কথা হনো। কেন আইজ কলকাতায় গিয়া হাতে পায়ে ধইরা ছোটবাবুর লগে মাস্টারমশাইরে কুলনিতে লই আইসি, হ্যাঁ তো তোমরা জানো। সবাই মাথা ঝাঁকায় যে জানে। মাস্টারমশাইরে হ্যাঁ কথা খান কইছি। তেনি কি কইছেন? কলোনির বাচ্চা কাচ্চা কিশোর কিশোরীরা ভিড়ের ভিতরই ঠ্যাসাঠাসি করে দাঁড়িয়েছিল। জনতার প্রশ্নের উত্তর না দিয়ে যুগল আশু দত্তকে বলল, এই যে এই পোলা মাইয়া গুলানের ভার আপনারা নিতে হইব মাস্টারমশাই। লেখাপড়া না শিখলে ইন্ডিয়ায় অগো জনম বেবাক আন্ধার। হঠাৎ মুখটা কাঁচুমাচু করে বলতে থাকে, তয় একখান কথা, পথের ভিখারি হইয়া তো ইন্ডিয়ায় আইসি, কোনো রকমে বাইসা আসি। আমাকেও ক্ষমতা আর কতটুকু, ট্যাহা পোহা বেশি দিতে পারুন না। আপনার আর আপনার মায়ের খাওয়া পরনের কষ্ট যাতে না হয়ে এইটা আমরা দেহুম। অদ্ভুত এক ঢল নামানো আবেগে বুকের ভিতরটা তোলপাড় হয়ে যাচ্ছিল আশু দত্তর। কোনো অদৃশ্য ডানায় ভর করে তিনি ফিরে যেতে লাগলেন ৪৫ বছর আগের দিনগুলোতে। যুগল বলছিল, একখান কথা ভাইবা রাখছি মাস্টারমশাই, অহনো কেউরে কই নাই। কলকাতা থেকে দূরে রোজ আহন যাওনের শরীর তো নষ্ট, সময় নষ্ট। আপনারে আমাকে এইখানেই থাকতে হইব। এখানে এখানে কোথায় থাকবো? এই চিন্তা আমাগো। ছোটবাবু এইখানে জমিন লইতে রাজি হইছে। আপনার হুদা জমিনই না,
ঘরও বানাইয়া দিমু। কিন্তু আপনার কোনো আপত্তি হুনুম না আমাকে পোলা মাইয়াগুলান রে মানুষ করে দিতেই হইব। বাকি সবাই তুমুল হইচই বাঁধিয়ে সায় দেয়। মাস্টারমশাইয়ের কোনো আপত্তি গ্রাহ্য করা হবে না। মুকুন্দপুরবাসীরা রাজদেয়া এবং তার চারপাশের অঞ্চল থেকে এসেছে। আশু দত্তরও চিরপরিচিত, একান্ত আপনজন। মাস্টারমশাইকে তারা অসীম শ্রদ্ধায়, নিবিড় মমতায় ঘিরে রাখবে। আশু দত্ত হাত তুলে সবাইকে থামাতে থামাতে বললেন, আগে আমারকে একটা কথা বলতে দে। ঠিক আছে, কন। আমি তো সন্তোষের কাছে উঠেছি, সেই আমার আশ্রয়দাতা। তার মতামত না নিয়ে আসি কি করে? যত ইচ্ছা তেনির লাগে কথা কন, তেনির মতামত লন, কিন্তু মুকুন্দপুরে আপনারা আইতেই হইব। সারুন নাই। যুগলের মধ্যে সরল অবুঝ একগুঁয়ে একটা বালক আছে। তার কাঁধে জেদ চাপলে সেটি না করা পর্যন্ত শান্তি নেই। আশু দত্ত হেসে ফেললেন। যুগল আকাশের দিকে তাকিয়ে ব্যস্ত হয়ে পড়ে, বেইল পইরা গেছে, একটু পরেই সন্ধ্যা নামব। ছোটবাবু মাস্টারমশাই লনা আপনাকে জমিন দেখাই রানি, হের লগে কোন হানে স্কুল বহাইবেন হেই জায়গা খানো, দেখেন আপনাকে পছন্দ হয় কিনা। শীতের বিকেল দ্রুত ফুরিয়ে আসছে। রোদ এখন আরও নিস্তেজ, বাতাস আরও কনকনে। দেখতে দেখতেই আঁধার নেমে যাবে। জমি দেখে 3-3.5 মাইল হেঁটে আগরপাড়া স্টেশনে গিয়ে আবার ট্রেন ধরতে হবে। তাই আর দেরি করা ঠিক নয়। আশু দত্ত এবং বিনয় চেয়ার ছেড়ে উঠে পড়ল। আগে একদিন যুগলের সঙ্গে মুকুন্দপুরে এসে কলোনির সীমানা অবধি বিনয় দেখে গিয়েছিল। তারপর থেকে ছিল চাপ বাঁধা ঘন জঙ্গল, ঝোপঝাড় ডালপালা ছড়ানো বিশাল বিশাল সব প্রাচীন বনস্পতি, আর কত ধরনের যে বনলতা। সেই জঙ্গলের অনেকটাই এর ভেতর সাফ করে ফেলা হয়েছে। একধারে পাহাড়ের মতন ডাঁই হয়ে পড়ে আছে গাছের মোটা মোটা গুঁড়ি, শাখা প্রশাখা আর কাঁটা ঝোপ এবং লতাপাতা। অন্যদিকে বিলের পাড় ঘেঁষে যে উদ্দাম কচুবন ছিল, সেটার গায়ে হাত পড়েনি। কত ধরনের যে কচু তার লেখাজোকা নেই। পানি কচু, মানকচু, শলা কচু, লতি কচু, খাড়কন সমস্তই অটুট রয়েছে। মুকুন্দপুরবাসীদের কাছে এইসব কচু বিরাট বল ভরসা, মস্ত খাদ্য ভাণ্ডার। অন্য তরিতরকারি না জুটুক, ভাতের সঙ্গে কচুর একটা পদ পেলে দিনের পর দিন কেটে যাবে। জঙ্গল নির্মূল করে প্রায় 1/2 মাইলের মতন জমি বার করা হয়েছে। আশু দত্ত আর বিনয়কে সঙ্গে করে যুগলরা সেইখানে চলে এলো। বৌছিরা কেউ আসেনি, তবে কলোনির অল্পবয়সী ছেলের পাল ফেউয়ের মতন পেছনে লেগে রয়েছে। যুগল বলল, বুঝলেন নিস মাস্টারমশাই, বুঝলেন নি ছোটবাবু, সমুখের দিকে আমাগো কুলনির বাড়িঘর যেইখানে তুলসি, এইখানকার জঙ্গল সাফ করতে তেমন কষ্ট হয় নাই, কিন্তু এই দিকের বন কাটতে জব্বর তাফালে পড়ছিলাম। কেন? যুগল জানায় সারা বনভূমিতেই সাপ রয়েছে, কিন্তু এই জায়গাটাই ছিল সবচাইতে হিংস্র, সবচাইতে বিষধর সাপেদের আসল আস্তানা। কত যে গর্ত তার হিসেব নেই। যুগল বলতে লাগলো, জঙ্গলে সাইন্দা গাছে যেই কোপ মারি, এক এক গাত থিকা 10 খান কইরা সাপ বাইরে ভইয়া লেজে ভর দিয়া খারয়। কি রো খালার পুতে গো, সাপ না তো সাক্ষাৎ জম। পতিত পাবন দাদায় একদিন তো সবুল খাইতে খাইতে বাঁচছে, কম কইরা 150-200 জাতির সাপ নিপাত করছি। বলিস কি রে, এত সাপ এখানে? বিলান জাগা, বছরের পর বছর পইরা ছিল না, সাপের বছর থইব না। আর হুদা কি সাপ, বাগডাসা আর ভামই তো মারছি 20-30টা, আর মারছি সেজা, হ্যাঁ 15-16টা। সেজার মাংসের বড় সোয়াদ। আমরা কুলনির মানুষ এই মাংস ভাগ কইরা লইয়া খাইছি। শিয়ালও আসিল মেলা। নতুন করে যে জঙ্গল কাটা হয়েছে, তারপরেও রয়েছে বিপুল বনভূমি। সেদিকে আঙুল বাড়িয়ে যুগল বলল, শিয়াল গুলান রে মারণ যায় নাই, আলারা জব্বর চালাক, ওইদিকে জঙ্গলে পলাইয়া গেছে। গাছগাছালি না কাটলে, জন্তু জানোয়ার সাপ খোপ মাইরা শেষ না করলে মানুষ থাকবো কই? বর্ডারের ওই পার থিকা যত মানুষ আইব, এই পারের বন জঙ্গল পশু পক্ষী তত নিবংশ হইব। মানুষ তো বড় স্বার্থপর জীব রে। ওই পাশ থেকে হরনাথ বলল, ওই হগল কথা থাউক মাস্টার মশাই, বিনয় বাবু, আপনারা নিজগো জমিন পছন্দ কইরা লন,
যেই জায়গা দেখাইবেন সেই জায়গায় আপনাকে দিমু। যুগল এবং অন্য সবাই যারা সঙ্গে এসেছিল সমস্বরে হরনাথের কথায় সায় দিল। বিনয় বুঝতে পারছিল যুগলরা কোনো রকম আপত্তি কানে তুলবে না। মুকুন্দপুরের জমি তাদের নিতেই হবে। বলল, আমি আর কি পছন্দ করব, যা দেওয়া হবে তাই নেব। আশু দত্ত একই কথা বললেন। অগত্যা যুগলরাই অনেক দেখে টেকে দক্ষিণ দিকে সবচাইতে সেরা জমি বেছে দিল। জানালো সবে জঙ্গল পরিষ্কার করা হয়েছে, এখন ধুধু ফাঁকা মাঠ। পরে পাশাপাশি 7 কাঠা করে জমি মেপে বাঁশের খুঁটি পুঁতে সীমানা ঠিক করে দেবে। দুজনের ঘরবাড়ির জন্য জমি বাছার পর স্কুলের জন্য অনেকখানি জমি রেখে দেওয়া হলো। জমি বাছাবাছি করতে বেশ খানিকটা সময় লেগেছে। সূর্য পশ্চিম আকাশের গা বেয়ে এর ভিতর আরও অনেকখানি নেমে গেছে। কিছুক্ষণের মধ্যে ওটা দিগন্তের তলায় অদৃশ্য হয়ে যাবে। বাতাসে হিমকণা মিশতে শুরু করেছে আরও বেশি করে। গাছপালার মাথায় শীতের মরা মরা রোদ আবছাভাবে লেগে আছে। আকাশের দিকে এক পলক তাকিয়ে বিনয় চঞ্চল হলো। কাজ তো মিটে গেল, এবার আমরা কলকাতায় ফিরব। কিন্তু হরনাথ তাদের এত সহজে ছাড়ল না। বলল, আর সামান্য একটু কাম আছে, 10 মিনিটও লাগবো না, এরপর যাইয়েন গা। কি কাজ? আহেন আমার লগে। হরনাথ বিনয় আর আশু দত্তকে মুকুন্দপুর বাস্তুহারা কল্যাণ সমিতির অফিসে নিয়ে এলো। অফিস আর কি, খেঁচা বাঁশের বেড়া, মাটির মেঝে, মাথায় টালির চাল। পিছনে ভিড়টাও সঙ্গে সঙ্গে এসেছিল। যুগল, হরনাথ, আশু দত্ত আর বিনয় ছাড়া বাকি সবাই অফিসের বাইরেই দাঁড়িয়ে রইল। বিনয় আর আশু দত্তকে চেয়ারে বসিয়ে আলমারি থেকে মোটা খাতা বার করে হরনাথ মুখোমুখি বসল। তারপর সেটা খুলে একটা পাতায় খোপ কাটা ঘরে আশু দত্তর নাম, বাবার নাম, দেশের বাড়ির ঠিকানা, কোন তারিখে বর্ডার পেরিয়ে ইন্ডিয়ায় এসেছেন ইত্যাদি টুকে নিয়ে তলায় লিখল, রাজদিয়া হাই স্কুলের প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার শ্রীযুক্ত আশুতোষ দত্ত মহাশয়কে মুকুন্দপুর উদ্বাস্তু কলোনিতে বসবাসের উপযোগী 7 কাঠা জমি দেওয়া হইবে। ইহা ছাড়া বিদ্যালয় প্রতিষ্ঠা বাবদ স্বতন্ত্রভাবে 1 বিঘা জমিও তাহাকে দেওয়ার সিদ্ধান্ত লওয়া হইয়াছে। এইসব লেখার পর আশু দত্তকে নিয়ে সই করিয়ে নেওয়া হলো। হরনাথ মানুষটা দূরদর্শী। ভবিষ্যতের কথা মাথায় রেখে মুকুন্দপুরের বাসিন্দাদের সম্পর্কে যাবতীয় তথ্য সুশৃঙ্খলভাবে লিখে রাখছে। তার ধারণা পরে সরকারের কাছে এগুলো পেশ করে আবেদন জানালে নিশ্চয়ই অনেক সুযোগ সুবিধা পাওয়া যাবে। তার কাজে এতটুকু খুঁত নেই। বিনয় সম্বন্ধে কিছু লেখা হলো না, কেননা কিছুদিন আগে যুগল প্রথম যেদিন তাকে মুকুন্দপুর নিয়ে আসে সেই দিনই হরনাথের খাতায় তার নাম উঠে গিয়েছিল। লেখালেখি শেষ হলে বিনয়রা উঠে পড়ল, কারণ আর দেরি করা যাবে না। মুকুন্দপুরবাসীরা কলোনির সীমান্ত পর্যন্ত তাদের এগিয়ে দিয়ে গেল। তবে যুগল আর পতিতপাবন সঙ্গ ছাড়ল না। আগরপাড়া স্টেশনে গিয়ে ওদের কলকাতা ট্রেনে তুলে দিল। কিছুক্ষণ হলো সন্ধে নেমেছে। শীতের কুয়াশা আর অন্ধকার ভেদ করে ট্রেন কলকাতার দিকে ছুটছে ঊর্ধ্বশ্বাসে। বিনয়দের কামরাটার দরজা জানলা সব বন্ধ, কেননা বাইরে প্রবল প্রতাপে উত্তুরে বাতাস বয়ে চলেছে। একটু ফাঁক ফোঁকর পেলেই ভিতরে হানা দিয়ে হাড় মজ্জা কাঁপিয়ে দেবে। সন্ধ্যের দিকে ডাউন ট্রেনগুলোতে ভিড় থাকে না বললেই হয়। বিনয়দের কামরাটা প্রায় ফাঁকাই। 10-12টা প্যাসেঞ্জার এধারে ওধারে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। একটা বন্ধ জানালার পাশে মুখোমুখি বসেছিল বিনয় আর আশু দত্ত। ট্রেনে ওঠার পর থেকেই বিনয় লক্ষ্য করেছে আশু দত্ত কেমন যেন চুপচাপ, গভীর কোনো চিন্তায় মগ্ন হয়ে আছেন। 2-3টে স্টেশন পেরিয়ে যাবার পর আশু দত্ত বললেন, বুঝলি বিনু, একটা কথা তখন থেকে ভাবছি। বিনয় উৎসুক চোখে তার প্রাক্তন মাস্টারমশাইটির দিকে তাকায়, কোনো প্রশ্ন করে না। আশু দত্ত বলতে থাকেন, যুগলরা আমার মাথায় এত বড় একটা গুরু দায়িত্ব চাপিয়ে দিল, নাও বলতে পারলাম না। আমি কি পারবো? বিনয় বেশ জোর দিয়ে বলল, নিশ্চয়ই পারবেন স্যার। রাজদিয়া হাই স্কুলের মতন অত বড় স্কুল করতে পেরেছেন। কলোনির ছোট একটা প্রাইমারি স্কুল বসানো কি আপনার পক্ষে কঠিন ব্যাপার? তখন তো আমার কত আর বয়স, তরতাজা ইয়াং ম্যান ছিলাম। এখন আমি বৃদ্ধ। কিন্তু আপনি তো স্যার কদিন ধরে কাজের জন্য স্কুলে স্কুলে ঘুরে বেড়াচ্ছেন। আর বিনয়কে বলতে চায়, আঁচ করতে পারছিলেন আশু দত্ত। তাকে থামিয়ে দিয়ে বললেন,
কয়েক ঘন্টার জন্য কোথাও গিয়ে পড়িয়ে আসা আর একটা স্কুল বসানো, সেটা যতই ছোট হোক, এক কথা হলো কি? আমার সেই বয়সের এনার্জি কর্মশক্তি কি আর আছে? তাছাড়া রাজদিয়ায় আমার সঙ্গে কারা ছিলেন? হেমনাথ দাদা ছিলেন, মোতাহার হোসেন সাহেব ছিলেন। সেরকম মানুষ এখানে কোথায় পাবো বলতো? যা করার নিজেকে একাই করতে হবে। আশু দত্তর দ্বিধাটা অকারণে নয়। বিনয় কি জবাব দেবে ভেবে পায় না। আশু দত্ত বলতে লাগলেন, পার্টিশন হলো, ভাইটা ঢাকায় খুন হয়ে গেল। ভিটে মাটি ফেলে সর্বস্ব হারিয়ে ইন্ডিয়ায় চলে এলাম। মনের জোরও তো অনেকখানি নষ্ট হয়ে গেছে রে। মানসিক শক্তি না থাকলে ধুঁকে ধুঁকে কোনো রকমে বেঁচে থাকা যায়, বড় কিছু গড়ে তোলা কি সম্ভব? স্যার, যুগলরা বড় আশা করে আছে, একটু সাহস করে আপনি শুরু করে দিন। একবার কাজে ডুবে গেলে দেখবেন পুরনো কষ্ট ভুলে গেছেন, কাজটাই আপনার এনার্জি ফিরিয়ে আনবে। কলকাতা স্কুলে চাকরি পাবেন কিনা তার তো ঠিক নেই। টিউশন করে টাকা নেওয়াটা আপনি মনে প্রাণে ঘৃণাও করেন। আপনি তো নিজেই বলেছেন সন্তোষবাবুদের অবস্থা এমন কিছু নয় যে চিরকাল ওদের কাছে আপনি থাকতে পারবেন। তাহলে এসবই খুবই চিন্তার ব্যাপার রে। মুকুন্দপুরের লোকজন সকলেই আপনার চেনা জানা, সবাই আপনাকে খুবই শ্রদ্ধা করে। সামনের দিকে ঝুঁকে গভীর আগ্রহে বিনয় বোঝাতে থাকে, ওখানে গিয়ে থাকলে দেশের পরিবেশটাই পুরোপুরি পেয়ে যাবেন আশু দত্ত। যুগলরাও তাকে যথেষ্ট শ্রদ্ধা সম্মান করে, তার সমাদরের অভাব হবে না। কিন্তু আশু দত্ত বললেন, তা আমি জানি, যুগলও এই কথাই বলেছে। স্যার, আপনি আর দ্বিধা করবেন না, স্কুলটা গড়ে তুলুন। সে আরও বলে, ইউনিভার্সিটি থেকে বেরোবার পর রাজদিয়া হাই স্কুল বসানো দিয়ে জীবন শুরু করেছিলেন আশু দত্ত। পরমায়ু যখন শেষ হয়ে আসছে, সেই সময় সর্বহারা ছিন্নমূল মানুষগুলো সন্তানদের দায়িত্ব তিনি তুলে নিন। তার জীবনের বৃত্ত এতে সম্পূর্ণ হবে। যৌবনের শুরু থেকে তিনি যা করতে চেয়েছেন, যা নিয়ে মগ্ন থেকেছেন, মুকুন্দপুরের উপনিবেশে তা সার্থক হয়ে উঠবে। বিনয়ের কথা শুনতে শুনতে অন্যমনস্ক হয়ে গিয়েছিলেন আশু দত্ত। হঠাৎ উৎসাহের সুরে বলে উঠলেন, তুই ঠিকই বলেছিস রে বিনু, এসব যে আমি ভাবিনি তা নয়। বিনু, আমার একটা কথা রাখবি? কি কথা স্যার? তুই আমার সঙ্গে থাকবি, তোকে পেলে অনেকখানি ভরসা পাবো। একদিন হেমদাদার হাত ধরে রাজদিয়া হাই স্কুল বসিয়েছিলাম। এবার তার নাতিকে নিয়ে নতুন করে মুকুন্দপুরে শেষ জীবনটা শুরু করা যাক। কিন্তু স্যার, কি হলো? আপনাকে তো বলেছি কলকাতায় আমি একটা চাকরি পেয়েছি, কয়েকদিনের মধ্যে সেখানে জয়েন করতে হবে। আমার পক্ষে মুকুন্দপুরে থেকে স্কুল বসানোর কাজে হেল্প করা তো সম্ভব নয়। তবে তবে কি? তবে উইকে একবার নিশ্চয়ই ওখানে যাব, তখন যা বলবেন তাই করে দেব। মুকুন্দপুরে শেষ পর্যন্ত হয়তো যেতেই হবে। 2 সপ্তাহে একদিন এলেও অনেকখানি সাহায্য হবে রে বিনু। একসময় ট্রেন শিয়ালদায় এসে গেল। সেখান থেকে বারদুই বাস ট্রাম বদলে আশু দত্তকে ঈশ্বর গাঙ্গুলি স্ট্রিটে পৌঁছে দিয়ে বিনয় টালিগঞ্জে ফিরে এলো। আজকের পর্ব এখানে শেষ করলাম। আশা করি পর্ব আপনাদের ভালো লেগেছে। জানাতে ভুলবেন না কমেন্টে। আগামী পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।